এটা কি করে সম্ভব হলো? ফায়ার সার্ভিসের গাড়ি যাচ্ছে, ফায়ার ব্রিগেড যাচ্ছে, সেখানে আবার বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকে আটকে রাখছে যে আমাদের কোনো ইয়ে নেই, কি বলে, নির্দেশনা নেই। তো এই মানে আমি যে বিষয়টি এখানে উল্লেখ করতে যাই যে এক ধরনের একটা ব্যুরোক্রেসির কারণে ক্ষয়ক্ষতি এত বেশি হলো যেটা ভাষায় প্রকাশ করার মতো নেই। যে এক ফায়ার ব্রিগেড এক ডিপার্টমেন্টের, অতএব বিমানবন্দর সিভিল অ্যাভিয়েশন, বন্দরটি সিভিল অ্যাভিয়েশন, তাদের যে সিকিউরিটির দায়িত্ব আছেন তাদের কাছ থেকে পারমিশন নেওয়া, কখন তারা দিবেন না দিবেন এই বলতে এটা ব্যাপকভাবে বিস্তার লাভ করল। বাতাস প্রবাহিত হচ্ছিল, সেই বাতাসে আগুন আরো ছড়িয়ে পড়েছে এবং ধ্বংস প্রজ্বলন এমনভাবে হয়েছে, এটা নাশকতার একটা বড় ধরনের ঘটনা। এটা মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে এবং মানুষ এটাকে একটা নাশকতার অংশ বলেই মনে করছে যে পরপর এই ঘটনা কিনা। আজকেও নাকি একটি লঞ্চে আগুন ধরেছে, তারপর একটি ওষুধ কোম্পানিতে সেখানে আগুন ধরেছে। এর মধ্যে গত পরশুদিন চট্টগ্রামে সেখানে আগুন ধরল একটি বড় মানে প্রতিষ্ঠানে। এই যে পরপর পুনঃ ঘটনাগুলো, এই ঘটনাগুলো সত্যিকার অর্থেই মানুষকে ভাবিয়ে তুলছে। আমরা স্বাধীনতা যুদ্ধের পরে যখন দেশ স্বাধীন হলো, তখন আমাদের গড়ে ওঠা যে জুট মিলগুলো ছিল, যেটা ছিল মানে এই তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আমাদের যে বাংলাদেশি যে জাতিসত্তা, এই জাতিসত্তার একটা অহংকার ছিল আমাদের সোনালী আঁশ পাট, এবং এই পাটকে কেন্দ্র করে, আমাদের এই কাঁচামালকে কেন্দ্র করে এত জুট মিল গড়ে উঠেছিল, যেটা ছিল আমাদের অহংকার, আমাদের গর্ব। সেটা একের পর এক আগুন লাগিয়ে ধ্বংস করে দেওয়া হলো। জুট মিল এবং জুটের যে এক্সপোর্ট, এটা চলে গেল অন্য একটি দেশে। অথচ পৃথিবীর সবচাইতে উৎকৃষ্ট পাট হতো এই বাংলাদেশে, এবং এটাকে কেন্দ্র করেই গড়ে ওঠা জুট মিলগুলো আমাদের ধ্বংস হয়ে গেল এবং এটা চলে গেল আরেক জায়গায়। তো এগুলো সব কিছু মিলিয়েই আজকে জনমনে বড় ধরনের সংশয় সন্দেহ দেখা দিচ্ছে যে কোনো পরিকল্পিত বিষয় আছে কিনা। এটা সবাইকে চিন্তা করতে হবে, এটা সবাইকে ভাবিয়ে তুলেছে যে এই ধরনের মানে একটি ঘটনা হতে পারে, মানে একটি রাষ্ট্রের বিভিন্ন সময় দুর্ঘটনা যে হয় না তা হয় না, সামাজিক দুর্ঘটনা এটা হতেই পারে নানা সময়। তো কিন্তু পরপর যখন হতে থাকবে তখন নিশ্চয়ই এই যে চেইন, ঘটনার যে চেইন, এই ঘটনার চেইন যখন আমরা দেখব তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। যাই হোক, আমি এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। আর দেশে একটি স্থিতিশীল পরিবেশ এবং আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং গণতন্ত্রের প্রত্যাবর্তনের জন্য যে সমস্ত বিষয়গুলি 5ই আগস্টের পর থেকে আলোচনার মধ্যে এসেছে, সেটিকে নিয়েই যে জুলাই সনদ স্বাক্ষর হলো গত পরশুদিন শুক্রবারে, সেখানে কয়েকটি সংগঠন করেনি এবং সেই জায়গায়ও স্পেস রাখা হয়েছে, তারাও সেখানে করবেন। আমি এখানে শুধু এইটুকু বলতে চাই, এনসিপি আমাদের ছাত্র নেতৃবৃন্দদের করা এই সংগঠনটি, যারা জুলাই আন্দোলনে একটা বড় ধরনের ভূমিকা এবং নেতৃত্ব দিয়েছেন, তাদের তৈরি করা এই সংগঠনটি, এবং তাদেরই দাবি ছিল যে সবার আগে সনদটি করতে হবে, জুলাই সনদটি করতে হবে। তো এই যে দাবি, এই দাবির পরিপ্রেক্ষিতে আন্দোলনকামী সমস্ত রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে জুলাই সনদের জন্য দীর্ঘ 8-9 মাস আলাপ আলোচনা করে একটি ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়েছে। যে ঐক্যমতের জায়গায় উপস্থিত হয়ে তারপরেও
কাটছাট হয়েছে, কোনটা থাকবে, কোনটা বাদ যাবে ইত্যাদি আলাপ আলোচনা পরিপ্রেক্ষিতে একটি চূড়ান্ত জায়গায় এসে উপস্থিত হয়েছে। যারা স্বাক্ষর করেননি, আমার বিশ্বাস যে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দল তারা আরও আলোচনা করে এটা স্বাক্ষর করে এটা একটা ঐতিহাসিক ম্যাগনা কার্টা হিসাবে যদি আমরা এটাকে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে প্রত্যেকেরই এখানে মানে প্রতিফলন থাকতে হবে স্বাক্ষরের মধ্যে দিয়ে। এটা ইতিহাস যত গড়িয়ে যাবে সামনের দিনগুলো, বছরের পর বছর অথবা শতাব্দীর পর শতাব্দী, এটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত থাকবে যে গণতন্ত্রের জন্য এদেশের ছাত্র জনতা তাদের যে আত্মত্যাগ, তাদের যে জীবন দেওয়া এবং গণতন্ত্রকে বারবার প্রতিষ্ঠা করতে গিয়ে এদেশের মানুষ যে কতখানি গণতন্ত্রকামী তার প্রতিফলন হচ্ছে এই 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 বাংলাদেশের এই ম্যাগনা কার্টা জুলাই সনদ। তো সেই জন্য প্রত্যেকেরই শুভবুদ্ধির উদয় হবে এবং এই এই জুলাইকে আমরা 1215 সালে ইংল্যান্ডের ম্যাগনা কার্টার কথা জানি। আমরা যদি এটাকে সেই ধরনের একটা মানে একেবারে ঐতিহাসিক দলিলে পরিণত করতে চাই, সবার সম্মতিক্রমেই এটা প্রতিষ্ঠিত হয়ে এই অনুযায়ী আমরা সামনের দিনগুলোতে গণতন্ত্রকে নিরাপদ করা, আইনের শাসনকে নিশ্চিত করা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার নিশ্চিত করা, এই কাজগুলো করা মানে এগুলো তখন প্রতিষ্ঠিত হবে, এগুলো তখন বাস্তবায়িত হবে এবং এই পথে আমরা এগিয়ে যাব। তো সুতরাং আমাদেরকে আরও মনে রাখতে হবে ডেমোক্রেসি হচ্ছে নিয়মতান্ত্রিক গণ ইচ্ছার বা গণসম্মতিতে সরকার পরিচালনা হওয়া। প্রত্যেকটি ক্ষেত্রে নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহিতা করবে, এটাই হচ্ছে নিয়ম। এবং সেখানেও যদি কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক বা রাজনৈতিক দল যদি তারা কোনো বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্তে যদি দ্বিমত পোষণ করেন কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না, তার জন্য তারা গণতান্ত্রিক নিয়ম পদ্ধতি অনুসরণ করে তারা বিক্ষোভ করতে পারেন, তারা প্লাকার্ড নিয়ে দাঁড়াতে পারেন, তারা নানা ধরনের মানে গণতন্ত্রে স্বীকৃত যে অধিকারগুলো প্রয়োগ করা যায় সেটা করতে পারেন। কিন্তু যদি এই ধরনের গণতান্ত্রিক প্রথা পদ্ধতির জায়গায় উচ্ছৃঙ্খল জনতাতন্ত্র যদি চলে আসে, অর্থাৎ মবক্রেসি যদি চলে আসে, ডেমোক্রেসির জায়গায় মবক্রেসি যদি মানে প্রাধান্য পায়, তাহলে কিন্তু গণতন্ত্রের আত্মা পরিপুষ্ট হবে না, গণতন্ত্রের আত্মা কিন্তু শুকিয়ে যাবে। গণতন্ত্রকে পরিপুষ্ট এবং সবল করতে হলে আমরা প্রায় যে দেখি মবক্রেসি, সেই মবক্রেসি থেকে সরে আসতে হবে। এবং যারা গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জীবনের ঝুঁকি নিয়ে এবং এই গণতান্ত্রিক আন্দোলনকে বিজয়ের পথে নিয়ে আসতে আজকে এত অসংখ্য ছাত্র জনতা যে আত্মদান করলেন, রক্ত ঝরালেন, 25 থেকে 30 হাজার ছাত্র, যুবক, শ্রমিক এরা যে আহত হলেন, তো এগুলো কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে যদি একটা আমরা শৃঙ্খলার মধ্যে যদি আমরা নিয়ে না আসি। আমরা যদি এটাকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতির দিকে এগিয়ে না নিয়ে যাই এবং সব কিছুই মানে আমার পথেই বেশি ঝোল ঢালতে হবে এই নীতি, এই পলিসি থাকলে মানে কখনই গণতন্ত্র ফলপ্রসূ হবে না এবং গণতন্ত্রের যে টিকে থাকা, দীর্ঘদিন টিকে থাকা, সেটাও নিশ্চিত হবে না। সেই জন্য আমাদেরকে প্রকৃত গণতন্ত্রের যে স্পিরিট, সেই স্পিরিট লালন করে মবক্রেসি থেকে আমাদের সরে আসতে হবে। তো যাই হোক, আপনারা কষ্ট করে এসেছেন। বল, আপনি যেটা বলছিলেন যে আসলে এই ঘটনাগুলো মনে হচ্ছে পরিকল্পিত, এই ঘটনাগুলো পরিকল্পিত কি যে আগামী নির্বাচনকে বানচাল করা বা পিছিয়ে দেওয়ার জন্য কোনো নানা বিষয় হতে পারে। যেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে 5ই আগস্টের যে আন্দোলনের যে সফলতা এবং পতিত ফ্যাসিস্টদের পতন, এই পতনের পর এই সরকার একটা হলো যে সরকারকে নানাভাবেই ব্যর্থতা করা এবং সরকার যে সমস্ত সংস্কার যে কাজগুলো নিয়েছেন এবং জুলাইয়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা,
এটার যে স্মুথ প্রক্রিয়া নিয়ে যেভাবে যাচ্ছে, সরি ফেব্রুয়ারিতে যে করা যে নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন, সেই সাথে আরও সরকারের যে দৃঢ় আমরা ঘোষণা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে, তো সেগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করা, সেটা বানচাল করারও পরিকল্পনা থাকতে পারে বলে আমার মনে হয়। কারণ এই যে মানে প্রায় ঘটছে, প্রায় একদিন দুই দিন পরেই ঘটছে, তো এই ঘটনাটাই শঙ্কিত করে তুলছে গোটা জাতিকে। তো এই কারণেই আপনারা জানেন যে একটি রাষ্ট্র, পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, যদিও তারা বলছেন যে সরকারি আসুক তার সাথে কথা বলবে, কিন্তু বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার আসুক, তারা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে কখনোই এটা প্রমাণ করেননি। শেখ হাসিনাকে একটা নির্বাচনহীন অবৈধ সরকারকে তারা সবসময় সমর্থন দিয়ে এসছে। যেমন 2014 সালে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। এরশাদকে নির্বাচনে নেওয়ার জন্য ভারতের কূটনীতিক এসে তাকে কনভিন্স করছেন। এটা বিরল ঘটনা। এটা সরাসরি আমাদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ, একেবারে সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ। এখানকার মানুষের ইচ্ছা, এখানকার মানুষের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ না করে, আপনি ধারণ করলেন না সেটা না হোক, কিন্তু অন্য দেশের ইন্টারনাল বিষয় নিয়ে এসে মানে কথা বলা, কনভিন্স করা, হাসিনার যে পাতানো নির্বাচন একেবারে তার সেট করা, সুসজ্জিত নির্বাচনে পাঠানো, এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর কারণেই এক ধরনের মানুষের মধ্যে শঙ্কা রয়েছে যে আর সকল মানে অধিকাংশই মানে পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্টরা সব ওই দেশে আশ্রয় পেয়েছে। এই যে সেই দেশে আশ্রয় পাওয়া এবং তারা যখন ক্ষমতায় ছিল শেখ হাসিনা, তখন ওই দেশের ভূমিকা, সব মিলিয়ে মানুষের মধ্যে মানে এক ধরনের একটা প্রশ্ন এখনো রয়ে গেছে, যেটা তারা বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা থেকে বিশ্বাস করে কিনা, এবং তারা তাদের একটা পুতুল সরকারকে বসিয়ে রাখতে চায় দীর্ঘদিনের জন্য বা চিরদিনের জন্য। এই আকাঙ্ক্ষা নিয়ে তারা কোনো কাজ করছেন কিনা, এটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। মানুষ, এই সাধারণ জনগণ এটা মানে এই জিজ্ঞাসাটা মানে প্রতিদিনই দীর্ঘতর থেকে দীর্ঘতর হচ্ছে। বিএনপিকে পারমিশন দেওয়া হয়েছে, এখান থেকে আনে গাড়িগুলো। তো আসলে বেগম জিয়ার নির্বাচন, বিশেষ করে তারেক রহমান নির্বাচনী গণসংযোগ থাকবে এটা অনুমেয়, কিন্তু বেগম জিয়া থাকাটা অনেকের মধ্যে তিনি যেহেতু অসুস্থ, উনি কবে থেকে আসলে? আমরা তো দেশের জনগণ, মানুষ সবাই তার সুস্থতার জন্য আমরা দোয়া করছি। ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন। এবং সর্বোপরি হচ্ছে আপনার দুজনই এই দেশের এবং বিশ্বে পরিচিত জাতীয় নেতা। তাদের নিরাপত্তা নিয়ে আমরা সবাই ভাবছি, সারা দেশের জনগণ ভাবছে। কারণ আপনারা দেখছেন নানা জায়গায়, নানা দিকে নানাবিধ ঘটনা ঘটছে, তো তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে না? তা নিরাপত্তা নিশ্চিত করার জন্য তো অবশ্যই দল তাদের নিজস্ব ব্যবস্থা থাকবে, এবং দল সরকারকেও বলবে যে এই জাতির একটি বৃহত্তম রাজনৈতিক দলের দুইজন মানে সর্বোচ্চ জাতীয় নেতা, তার নিরাপত্তা নিশ্চয়তা সরকারকেও দিতে হবে। আর দল তার মতো করে যতটা সম্ভব তারাও তাদের নিরাপত্তার জন্য নির্বিঘ্নে এখানে তাদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে দলও তো সেই তাদের দায়িত্ব পালন করবে তাদের নিরাপত্তার জন্য। না, এগুলো বিষয় এখনো আমি কোনো আলোচনা এগুলো জানি না। কি করবেন পার্টির চেয়ারপারসন, তিনি চেয়ারপারসন কোথা থেকে দাঁড়াবেন না দাঁড়াবেন সেটা তার নিজস্ব বিষয়। সেটা হয়তো আমরা নির্বাচন যত কাছে আসবে, এখনো তো শিডিউল ঘোষণা হয়নি, আগে তফসিল ঘোষণা হোক, তারপরে বিষয়গুলো আস্তে আস্তে পরিষ্কার হবে আমাদের সবার কাছে। বেগম জিয়া যদি সুস্থ থাকেন, আমরা দেখি যে আগের নির্বাচনগুলো যেমন তিনি সুস্থ ছিলেন, সব জায়গায় গিয়েছেন এবং সিটি কর্পোরেশন নির্বাচন তিনি মানে প্রচারণায় নেমেছিলেন। এবারে যে নির্বাচনটি হবে, যদি বেগম জিয়া সুস্থ থাকে, নির্বাচনী মাঠে যাবে কিনা? দেখুন, একটা হচ্ছে মানে ওভারঅল একটা মোটা দাগের কথা, যে সুস্থ থাকলে তো নিশ্চয়ই তিনি জনগণের নেত্রী, জনগণের সাথে তার যে একটা ইন্টারাকশন হবে, ইন্টারাকশনটা কিভাবে হবে? জনসভায় বক্তৃতা করে,
তারপরে জনগণের মধ্যে দিয়ে উনি যাবেন, স্বাভাবিক ব্যাপার। কিন্তু তিনি আজকে গুরুতর অসুস্থ হয়েছেন শেখ হাসিনার কারণে। তাকে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে নানাভাবেই। আমরা মানে জনগণ অনেক কিছু, আমরা শুধু না, জনগণই মানে সন্দেহ করে যে জেলখানায় তাকে রাখা হয়েছিল, তাকে কি খাওয়ানো হয়েছে, তার যে ওষুধ সেটা ঠিক মতো তাকে দেওয়া হয়েছিল, এইসব নানা বিষয় আছে। তবে কতটুকু উনি যেতে পারবেন না পারবেন এটা তার যে চিকিৎসক তারাই ব্যাপারে ভালো বলতে পারবেন আর কি, তাদের যে চিকিৎসক বৃন্দ যারা রয়েছেন।